আমাদের প্রেসিডেন্ট তিনি শুরু থেকেই সব বিষয়ে উনি ওভার কনফিডেন্স থাকেন, উনি সবকিছু অনেক সময় মনে হয় কিছুটা ডিলিশনে ভোগেন, বাস্তবতা উনি হয়তো কম বোঝেন। এটা ঘরের মধ্যে এবং বাইরের মধ্যে উনি আপনি দেখেছেন যে এটার প্রমাণ আমরা বহু জায়গায় পেয়েছি। নিজ থেকেই আমি আমার যুদ্ধের বাহানা তৈরি করলাম, আমার সুবিধা হবে এই বোধ করে নিজের প্রয়োজনে আমি যুদ্ধ বানালাম। আমাকে কেউ আক্রমণ করছে না, কোন ইমিনেন্ট থ্রেট আমার নেই, কিন্তু আমার মনে হলো যে এখন খুব সুবিধা আমার জন্য আঘাত হানা। তথ্য উপাত্ত থাকে যার ভিত্তিতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই জায়গাটায় হয়তো উনি জানেন না, উনি ইগো এবং ইমোশনকে এবং আমেরিকার যে সুপেরিয়রিজম যেটা আছে সেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। যুক্তরাষ্ট্র এবং ইরান ডিপ্লোম্যাটিক কূটনৈতিক আলাপ আলোচনা চালাচ্ছিল। ইনফ্যাক্ট শুক্রবারই যুদ্ধ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেও আমরা ওমানি পররাষ্ট্রমন্ত্রী, যিনি মিডিয়েট করছিলেন, যিনি মধ্যস্থতা করছিলেন, জিনিভায় আলোচনা হচ্ছিল, তিনি বলেছেন যে আমরা খুব কাছে চলে এসেছি। আমরা কেন আমেরিকা এবং ইসরায়েল এই আক্রমণটি করতে গেল এখন, চলুন এখান থেকে শুরু করি। ধন্যবাদ হাবিব ভাই। রশিদ ভাই, সালাম আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। হাবিব ভাই, দুরকম যুদ্ধ হয়। একটা যুদ্ধ হচ্ছে ওয়ার অফ নেসেসিটি, প্রয়োজন থেকে যুদ্ধ। জি, আমি আক্রান্ত হতে যাচ্ছি, প্রতিরক্ষার কারণে আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে আক্রমণ ঠেকাতে হবে, ওয়ার অফ নেসেসিটি। আর একটা হচ্ছে ওয়ার অফ চয়েস। নিজ থেকেই আমি আমার যুদ্ধের বাহানা তৈরি করলাম, আমার সুবিধা হবে এই বোধ করে নিজের প্রয়োজনে আমি যুদ্ধ বানালাম। আমাকে কেউ আক্রমণ করছে না, কোন ইমিনেন্ট থ্রেট আমার নেই, কিন্তু আমার মনে হলো যে এখন খুব সুবিধা আমার জন্য আঘাত হানা, কারণ তাহলে আমি জিতে যাব। এই যে যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, সেটা হচ্ছে ওয়ার অফ চয়েস। আমেরিকা স্বেচ্ছায় নিজের স্বার্থে এই যুদ্ধে অংশ নিচ্ছে। আমেরিকা বলতে আমেরিকা না, আমেরিকা স্ল্যাশ ইসরায়েল। একটু ব্যাপারটা একটু সামান্য হলেও বুঝিয়ে বলি ব্যাপারটা আমি আমার মতো করে। আপনারা জানেন, আপনি ঠিকই বলেছেন যে পারমাণবিক প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান ডিপ্লোম্যাটিক কূটনৈতিক আলাপ আলোচনা চালাচ্ছিল। ইনফ্যাক্ট শুক্রবারই যুদ্ধ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেও আমরা ওমানি পররাষ্ট্রমন্ত্রী, যিনি মিডিয়েট করছিলেন, যিনি মধ্যস্থতা করছিলেন, জিনিভায় আলোচনা হচ্ছিল, তিনি বলেছেন যে আমরা খুব কাছে চলে এসেছি। আমরা এক সমাধানের কাছে চলে এসেছি, আমাদেরকে ডিপ্লোম্যাসি সফল হওয়ার জন্য একটু স্পেস দিতে হবে। এটা এক্সাক্ট তার কথা। তারই কথা বলার কয়েক ঘন্টা পরেই শনিবার দিন আমরা দেখলাম হামলা হলো। কারণ কি ব্যাখ্যা, আমরা নানা রকম ব্যাখ্যা শুনেছি। প্রথমে বলা হলো যে ইরানের পারমাণবিক বোমা তৈরি আমাদের জন্য একটা ইমিনেন্ট থ্রেট, আসল হুমকি হয়ে উঠেছে। অথচ আমরা জানি কি 6 মাস আগে ট্রাম্প সাহেব নিজেই বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, অবলিটারেট করা হয়েছে। যে স্থাপনা অবলিটারেট করা হয়েছে 6 মাস পরে কিভাবে তা ইমিনেন্ট থ্রেট হয়ে ওঠে, এটা বোঝা খুব মুশকিল। এরপরে তিনি বললেন যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম আমাদের জন্য একটা থ্রেট। অথচ আমরা জানি যে ইরানের যে ব্যালিস্টিক প্রোগ্রাম আছে, খুব এফেক্টিভ প্রোগ্রাম অন লিমিটেড স্কেল, তা আমেরিকা পর্যন্ত কখনই আসবে না, লং রেঞ্জের মিসাইল নয়। এবং তাকে লং রেঞ্জ হতে হলে আমাদেরকে মার্কো রুবিও পররাষ্ট্র জানিয়েছেন আরো 8.5 বছর লাগবে। আরো 8.5 বছর পরে ইরান হয়তোবা সক্ষম হবে তার ব্যালিস্টিক মিসাইল আমেরিকা পর্যন্ত এক্সটেন্ড করতে। তারপরে শুনলাম যে না, ট্রাম্প সাহেব কংগ্রেসের গ্রুপ অফ 8 আছে, 8 জন ডেমোক্রেট, 8 জন রিপাবলিকান, তাদের সাথে তিনি বললেন যে আসলে মূল কারণ হচ্ছে যে যদি আমরা এই পর্যন্ত আমেরিকার আমাদের সঙ্গে ইরানের সম্পর্ক এই প্রশ্নে দীর্ঘদিনের, ইরান আমাদের জন্য একটা কাটা হয়ে আছে লাস্ট হাফ এ সেঞ্চুরি ধরে, কেউই কোনো আমেরিকান প্রেসিডেন্ট এটা সলভ করতে পারেনি, আমি এটা সলভ করব। তার মানে ক্রাইসিস নয়, তার ইচ্ছা হয়েছে এই প্রবলেম সলভ করবে। কিন্তু আসল কারণটি ইন্টারেস্টিংলি আমরা পরে জেনেছি নিউ ইয়র্ক টাইমস থেকে। টাইমস আমাদের বলছে যে এই যুদ্ধে যাতে আমেরিকা যুক্ত হয় সেজন্য পেছন থেকে কলকাঠি নাড়ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ডিসেম্বরে প্রথমে এসেছিলেন মার-আ-লাগোতে, পরে হোয়াইট হাউসে এসে প্রস্তাব রাখেন যে যাতে যৌথভাবে এই আক্রমণটা হয়। কারণটা খুব স্পষ্ট, তিনি বলছেন যে ইরান এখন সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে, উইকেস্ট পয়েন্টে আছে ইরান এই মুহূর্তে। দেশের ভেতরে অভ্যন্তরীণ গোলযোগ চলছে, হামাস, হেজবুল্লাহ, সিরিয়া সমস্ত প্রক্সি তার ইতিমধ্যে বিধ্বস্ত হয়েছে, অর্থনৈতিক খুব খারাপ অবস্থা আছে।
ইটস এ গুড টাইম টু অ্যাটাক। ইরানকে আমাদের এই কাঁটাকে সরানোর সবচেয়ে সহজ পথ হচ্ছে এটা। আমাদের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটা কথা বলে ফেলেছেন যে আমরা যদি যুদ্ধে না যেতাম তাহলে ইসরায়েল যুদ্ধে চলে যেত, এবং তাহলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান যে আক্রমণ করতো তাতে মধ্যপ্রাচ্যে আমার যে স্ট্রিং অফ বেসিস আছে সেখানে আমরা আক্রান্ত হতাম। সে কারণে এই সমস্যা না যাতে হয় আমাদেরকে যেতে হয়েছে। তার মানে অসংখ্য কারণ তারা দেখাচ্ছেন, কোন একটা কারণও কিন্তু বাস্তবসম্মত নয়। তাহলে মূল কারণটা কি? যেটা একটু আগে বললাম, মূল কারণ হচ্ছে যে এই সংকটকে, এই ইস্যুটাকে একটা সংকট বানিয়ে এই কাঁটাকে দূর করার একটা সহজ পথ খুঁজে পেয়েছে মূলত ইসরায়েল। ইসরায়েল আজ থেকে নয়, গত অর্ধ শতক ধরে চেষ্টা করছে ইরানকে তার পথ থেকে সরাতে। কেন? মধ্যপ্রাচ্যে দেখতে আপনারা দেখেছেন প্রায় সব আরব দেশগুলি, বিশেষ করে গালফের দেশগুলি ইরানের সঙ্গে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব সূত্রে গেঁথে ফেলেছে। তারা এখন অ্যালাই, তারা এখন মিত্র। কোনো সৌদি আরব নয়, কোনো গালফ কান্ট্রি নয়, ইজিপ্ট তো নয়, জর্ডান তো নয়, সবাই এখন ইসরায়েলের বন্ধু। একমাত্র যে দেশটি ইসরায়েলের এই প্যালেস্টাইন অকুপেশনের বিরুদ্ধে কথা বলে, ফিলিস্তিনের অকুপেশনের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে, অ্যাক্টিভলি ইনভলভ ছিল ইরান। ফলে ইরানকে সরাতে হবে, এটি ইসরায়েলের পুরনো পলিসি। কিভাবে সরাতে হবে? সামরিক পথে। ইন্টারেস্টিংলি 1980-তে 1980 সালের দিক থেকে প্রথম প্রস্তাব করা হয় যে ইরান একটা বহু জাতিতে বিভক্ত দেশ। যদি এই বহু জাতি বিভক্ত দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যায়, আমি আবারও বলি, এই বহু বিভক্ত জাতিগোষ্ঠী যদি একে অপরকে লাগিয়ে দেওয়া যায় তাহলে ইরান ভেতরে দুর্বল হয়ে পড়বে। আমি বলছি বহু জাতি মানেটা কি? ইরানের মেজরিটি হচ্ছে গিয়ে পার্সি, পারস্যবাসী, তাদেরকে পার বলা হয়। আজেরি আছে সিগনিফিকেন্ট 30 মিলিয়নের মতো, বালুচি আছে, আরব আছে, কুর্দি আছে, এবং এদের সঙ্গে ইরানের সরকারের সংঘর্ষ বা বিবাদ আজ থেকে নয়। তো ইরানকে দুর্বল করার সবচেয়ে সহজ পথ হচ্ছে এদের ভেতরে সংকট সৃষ্টি করা, এদের ভেতরে অন্তর্দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়া। একদিকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করছে ইরানকে মিলিটারিলি, ইকোনমিক্যালি, পলিটিক্যালি কমপ্লিটলি বিধ্বস্ত করবার, পাশাপাশি ভেতরের এই শক্তিগুলিকে চাঙ্গা করতে। আপনারা দেখেছেন, দুদিন আগে দেখেছি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে সিআইএ অলরেডি কুর্দিদেরকে ট্রেনিং দিচ্ছে, অর্থ দিচ্ছে। কুর্দি মানে কুর্দি ইরাকেও আছে, কুর্দি ইরানেও আছে। ইরাকি কুর্দিরা দীর্ঘদিন থেকে আমেরিকার সঙ্গে মৈত্রী সূত্রে আবদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফোন করেছেন মাসুদ বারজানিকে, কুর্দিদের নেতা, ফোন করে বলেছেন, ভাই এখন সময় এসেছে তোমাদের মার্চ ইন্টু ইরান। ফলে ইরাকি কুর্দি মিলে এই যুদ্ধে সামিল হতে যাচ্ছে। একটাই লক্ষ্য, যদি সামরিকভাবে আমরা তাকে পুরোপুরি বিধ্বস্ত না করতে পারি তাহলে তাদের শক্তি দিয়েই ভেতরের এই 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 বিবাদমান জাতিগোষ্ঠীকে ব্যবহার করি ইরানকে আমরা দুর্বল করে ফেলবো। কৌশলটা তাহলে, শেষ কথা বলছি আমি, কৌশলটা তাহলে কি? তা হচ্ছে যে যাতে করে ইরান কোন ক্রমে সংগঠিত না হতে পারে। আপনারা দেখেছেন সারা মধ্যপ্রাচ্যে কি ঘটেছে। লিবিয়াকে ভাগ করে ফেলা হয়েছে, লেবাননকে ভাগ করে ফেলা হয়েছে, সিরিয়াকে ভাগ করে ফেলা হয়েছে, ইরাককে ভাগ করে ফেলা হয়েছে। একটি দেশ দুর্বল হয় কখন? যত ভেতরেই আক্রমণ করে, একে অপরের সঙ্গে ফাইট করে। সেই স্ট্র্যাটেজি এখানে অনুসরণ করা হচ্ছে, এবং ক্রমান্বয়ে সেই স্ট্র্যাটেজি ফুলফিল করার পথে আমাদের বন্ধু রাষ্ট্র ইসরায়েল এবং আমাদের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে যাচ্ছে। ট্রাম্প চেয়েছিলেন কুইক ভিক্টরি এখন আর পসিবল নয়, দেখা যাচ্ছে অনেক লম্বা হতে পারে। এবং যুদ্ধের খরচ আমরা দেখেছি গত 6 দিনে, আজকে 7ম দিন। আমেরিকার খরচ আপাতত মনে হচ্ছে $6.6 বিলিয়ন ইন ইউনাইটেড স্টেটস ডলার, এবং ইসরায়েলের সবকিছু বন্ধ এই মুহূর্তে। তাদের টাকার হিসাবে ক্ষতি আমি দেখেছি 23,000 কোটি টাকা। সো হাউ ডু ইউ সি এই ওয়ার কতদিন যাবে, কত কস্টলি হবে, এবং হাউ ডু ইউ সি দিস? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আপনি ঠিকই বলেছেন যে এই যুদ্ধটা, যেটা আমাদের প্রেসিডেন্ট প্রেডিক্ট করেছিলেন যে এটা অল্প কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক যেমন 12 দিনের একটা যুদ্ধে তিনি ইরান আক্রমণের ইসরায়েলের মাধ্যমে এবং আমেরিকান যৌথ ফোর্স যখন ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোতে আক্রমণ করলো, তখনই তিনি বলেছিলেন যে
তাদের নিউক্লিয়ার ক্যাপাসিটি, মিসাইল ক্যাপাসিটি সম্পূর্ণরূপে অবলিটারেট করা হয়েছে এবং ইরান আর যুদ্ধ করার পাল্টা সাহস দেখাবে না, এবং আমরাও সেটা বিশ্বাস করেছিলাম। এবং তারপরে একটা নেগোসিয়েশন শুরু হলো এবং নেগোসিয়েশনটা মাঝপথে গিয়ে থেমে গেল, যেটা হাসান ফেরদৌস ভাই খুব যথার্থ বলেছেন যে নেগোসিয়েশনটা আসলে আরেকটা দফা ছিল এবং এটা একটা সাকসেসফুল জায়গার কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু তার মধ্যেই আমরা আক্রমণ দেখে ফেললাম। তো আমাদের প্রেসিডেন্ট তিনি শুরু থেকেই সব বিষয়ে উনি ওভার কনফিডেন্স থাকেন, উনি সবকিছু অনেক সময় মনে হয় কিছুটা ডিলিশনে ভোগেন, বাস্তবতা উনি হয়তো কম বোঝেন। এটা ঘরের মধ্যে এবং বাইরের মধ্যে উনি আপনি দেখেছেন যে এটার প্রমাণ আমরা বহু জায়গায় পেয়েছি। গ্রিনল্যান্ড দখল করতে গিয়ে ইউরোপের সাথে উনি সম্পর্ক খারাপ করলেন, কানাডাকে 51তম স্টেট বানাতে গিয়ে আমাদের সবচেয়ে ভালো প্রতিবেশীর সাথে উনি সম্পর্ক খারাপ করলেন। তারপরে ট্যারিফ যুদ্ধ করে তিনি বিভিন্ন দেশের সাথে যখন অনৈতিক চাপ প্রয়োগ করে যখন তাদেরকে নিজের সাবজুগেশনে আনার চেষ্টা করছিলেন, তখন সুপ্রিম কোর্ট সেই ট্যারিফ জায়গাটাতে বাধা দিয়ে ট্যারিফকে বাতিল করে দিল। এখন এই অনেক টাকা ফেরত দিতে হবে। তো এগুলো থেকে আমাদের কাছে মনে হয় যে উনার কনফিডেন্স ব্যক্তিগতভাবে অনেক ভালো, কিন্তু উনার কাছে যে ইন্টেল গুলো থাকে, যে তথ্য উপাত্ত থাকে যার ভিত্তিতে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এই জায়গাটায় হয়তো উনি জানেন না। উনি ইগো এবং ইমোশনকে এবং আমেরিকার যে সুপেরিয়রিজম যেটা আছে সেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। যেমন ওনার আগেকার কথাগুলোতে আমরা দেখেছি যে আমেরিকা এত বেশি শক্তিশালী দেশ যে পৃথিবীর কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারবে না, আমেরিকা যে কোনো শক্তিকে মোকাবিলা করতে হবে, এরকম অহংকারী এবং অহমিকা বোধ করা কথাবার্তাগুলোই কিন্তু আমরা ইলেকশন ক্যাম্পেইন থেকে শুরু করে তার প্রেসিডেন্সি আমলে শুনে আসতেছি। দেখেন মধ্যপ্রাচ্য এমন একটা জটিল জায়গা, ওইখানকার ভূ রাজনৈতিক অবস্থা এবং ওখানে মানুষের মানসিকতা এবং সাইকোলজি বুঝতে গেলে আপনাকে লম্বা সময় রিসার্চ করতে হবে এবং সঠিক তথ্য উপাত্ত এবং ইন্টেল সংগ্রহ করতে হবে। এখন আমেরিকা এই কাজটা কিন্তু বেশিরভাগই করে ইসরায়েলের মাধ্যমে, যেহেতু ইসরায়েল ওই অঞ্চলের সবচেয়ে পাওয়ারফুল ইন্টেল রাষ্ট্র একটা, এবং ইসরায়েল যেসব ইন্টেল বা তথ্য উপাত্ত আমেরিকাকে দেয়, আমেরিকা সেগুলোই উপরে বেস করেই কিন্তু সেখানে সিদ্ধান্ত নেয়। এছাড়াও আমেরিকার কিছু অ্যালাই রয়েছে, যেমন সৌদি আরব, দুবাই, বাহরাইন, এই রাষ্ট্রগুলো তারও ব্যক্তিগতভাবে রাষ্ট্র কিছু ইন্টেল আমেরিকার সাথে শেয়ার করে, যার ফলে এগুলোর উপর বেস করে আমেরিকার সিদ্ধান্ত নেয়। তখন এই হয় কি, এই স্বার্থটা চলে যায় আমেরিকার স্বার্থের চাইতে বেশিরভাগই ইসরায়েল এবং ওখানে জিসিসি ভুক্ত রাষ্ট্রগুলো যে আছে তাদের স্বার্থের কথা চিন্তা করে সেইখানে আক্রমণটা করা হয়।